নমস্কার, আরও একবার বিশ্ব ভিগু চক্রবর্তী আপনাদের দুয়ারে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমার সমস্ত ক্লায়েন্ট, আমার ওপারে যারা বসে আছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ঠিক 12:25 প্রতি শুক্রবার আমার যে অনুষ্ঠান, সেই জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আজকে আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে বিভিন্ন তথ্য পরিবেশন করবার জন্য। আজকের যে তথ্য পরিবেশন করব সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে জীবিকা নির্ণয়। জীবিকা নির্ণয় করা কিন্তু জ্যোতিষদের পক্ষে খুবই একটা কঠিন থেকে কঠিনতর সাবজেক্ট। তার মধ্য থেকে আপনাকে একটা সঠিক দিশাতে আসতে হবে। এই জীবিকা নির্ণয় করে তাকে বলে দিতে হবে সেই জাতক কোন পেশায় যাবে, সেই জাতকের কোন ডিপার্টমেন্টে গেলে চাকরিতে যদি সে অ্যাপ্লিকেশন করবে, কোন ডিপার্টমেন্টে সে অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তার চাকরি পাওয়া সম্ভব হবে। সেটা নিয়েই আজকে আমি বিস্তর আলোচনা করব। আপনারা মন দিয়ে শুনুন, সেক্ষেত্রে আপনাদের অনেক কিছুই আপনারা পাবেন। তো আজকের যেটা প্রথম আলোচনা সেটা হচ্ছে জ্যোতিষ বিচারে ভিত্তি নির্ণয়। ফার্স্ট কথা হচ্ছে কোনো ছক আমি যখন বিচার করব, সবার আগে আমাকে 3টে জায়গা থেকে, যখন আমি কোনো একটা চার্ট বিচার করব, কোনো জাতক বা জাতিকা এলো তার আমি চার্ট বিচার করব, তো চার্ট বিচার করতে গেলে 3টে জিনিস আমাকে, কতগুলো অনেকগুলো জিনিস আছে তার মধ্যে 3টে প্রধান জিনিস, সেই 3টে প্রধান জিনিস আমাকে বিচার করতে হবে। সেটা হচ্ছে রবি, চন্দ্র এবং লগ্ন। রবি, চন্দ্র এবং লগ্ন, এই 3টের মধ্যে কে সবচেয়ে বেশি বলবান সেটা আমাকে দেখতে হবে। রবি, চন্দ্র, লগ্ন এর মধ্যে কে সবচেয়ে বেশি বলবান, কে সবচেয়ে বেশি বলবান সেইটা দেখতে হবে। সেই যে গ্রহটি বলবান থাকবে, যে গ্রহটি বলবান থাকবে সেই গ্রহটির কারকতা অনুযায়ী জাতকের পেশা তৈরি হওয়া উচিত। জাতকের পেশা তৈরি হওয়া উচিত। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি মণিশঙ্কর চক্রবর্তী। হ্যাঁ মণিশঙ্কর চক্রবর্তী। হ্যাঁ কালীঘাটে থাকি। আর ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1974। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, বলতে থাকুন বলতে থাকুন। 12/10/1974 সাল। হ্যাঁ তারপর মানে কোন চাকরি বাকরি চলে গেছে, এই মুহূর্তে কোনো চাকরি পাচ্ছি না, কোনো কাজেই মানে সুযোগ আসছে। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা কথা জানি, আপনি ফোনটা কেটে দিন, তারপর শুনতে থাকুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনি কলারকে বলছি, আপনি কিছু মনে করবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু 10টা জ্যোতিষীর মতো নই। 10টা জ্যোতিষী আপনাকে এখানে ফোন করে বলে দিচ্ছি এই আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ঢপবাজি, ব্লাফ দেয়া, এগুলো কখনো হয় না। জ্যোতিষের একটা ছক বিচার করতে গেলে টিভিতে প্রোগ্রাম চলাকালীন আমার 25 মিনিটের প্রোগ্রাম, সেই 25 মিনিটের প্রোগ্রামের মধ্যে আপনারা ফোন করবেন আর আপনারা জেনে যাবেন আপনার ভাগ্য। এটা হয় কোনো দিন? এইটুকু বুদ্ধি আপনাদের নেই? বিগত দিনে সমস্ত জ্যোতিষীরা প্রোগ্রাম করে, এটা কেন করে? এটা আপনাদের কি প্লিজ করবার জন্য করে? এর তো কোনো গুরুত্ব নেই। তার চাইতে আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন মন দিয়ে, তাতে আপনাদের কাজে দেবে। আপনি আমার চেম্বারে আসবেন কি না, দ্যাট ইজ আপ টু ইউ। আমি এখানে বসে আপনি আপনার জন্ম ছক বললেন, জন্ম তারিখ বললেন, আমি বলে দিলাম এই জায়গায় এই সময় আপনার চাকরি আছে। জীবনে কোনো দিন হয়নি, জীবনে কোনো দিন হবেও না, এটা হয় না কখনো। জ্যোতিষ বিচার করতে গেলে 1টা ঘন্টার প্রয়োজন আছে। তার চাইতে আপনি আমার প্রোগ্রাম শুনুন, প্রোগ্রাম শুনে আপনি আমার কথাগুলোকে ফলো করে চলুন, সেক্ষেত্রে আপনার লাভ হবে। বিগত দিনে যে সমস্ত জ্যোতিষীরা প্রোগ্রাম করে, আমার তো দেখলে বা শুনলে লজ্জা করে নিজের কাছে। কেন জানেন? আপনাকে বলছি আমার এই তারিখে জন্ম, এই তারিখে জন্ম, এটা আমার সময়, জ্যোতিষবাবু আপনাকে বলে দিলেন এই হবে, ওই হবে, সেই হবে। এ হয় কখনো? একটা ছক বিচার করতে লাগে 1.5 ঘন্টা, আর এখানে আমি 25 মিনিটের প্রোগ্রামে যদি 5টা করে ফোন অ্যাটেন্ড করি,
তো সেক্ষেত্রে আমি ক মিনিট করে পাচ্ছি, আমি আমার বিষয়টা বলবো, সেই বিষয়ের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি কোনো ব্যবসায়ী নই, একটা কথা আপনারা সবসময় জেনে রাখবেন, আমি কোনো ব্যবসায়ী, আমি কোনো জ্যোতিষের নাম ভারিয়ে ব্যবসা করি না। কি করি? ব্যবসা করি না বলতে এইটাই বোঝাচ্ছি, আমি জ্যোতিষের দ্বারা মানুষের সেবা করবার চেষ্টা করি মাত্র। জ্যোতিষ মানুষের কল্যাণকারী সাবজেক্ট, জ্যোতিষ দ্বারা মানুষের উপকৃত মানুষ হয়। সেটা কিভাবে? সেটা এই আপনি 25 মিনিটে প্রোগ্রামে আপনি আমাকে বললেন, আমি বলে দিলাম এই তারিখে আপনার চাকরি হবে, এগুলোর কোনো গুরুত্ব আছে? আর আপনারা বোকার মতো তাদের প্রশ্ন করছেন, ফোন করছেন। এগুলো কোন দোষ? এগুলো কি জিনিস? এগুলো কি চলছে? কি এর কোনো মানে আছে? এর কোনো অর্থ হয়? এগুলো অর্থহীন। আমার কথাগুলো আপনাদের কাছে বিষের মতো লাগবে। বিষ গায়ে যেমন কাঁটা ফুটলে ব্যথা করে সেরকম, কিন্তু এটাই ধ্রুব সত্য কথা। আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ সত্য কথা। সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নিয়ে আমি চলি না, চলবো না, চলিনি। একটা জ্যোতিষ মশাই আপনি বলে দিলেন আর সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন এই তারিখে চাকরি হবে, এই সময় আপনার ভালো যাচ্ছে, কোনো দিনই না, কোনো মতেই সম্ভব না। এটা হয় নাকি কখনো? একটা ছক বিচার করতে লাগে 1.5 ঘন্টা। কোনো জ্যোতিষ যদি একটা ছক বিচার করে তার মিনিমাম 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য আমি বিগত দিনেই বলেছি, তাই আমি চাইব আপনারা আমার প্রোগ্রামটা ফলো রাখুন। প্রোগ্রামটা ফলো রাখলেই আপনি অনেকটা উপকৃত হয়ে যাবেন, এবং আমি যে সমস্ত প্রতিকারগুলো ওখানে বলে দিচ্ছি সেইগুলো আপনারা ফলো করুন। এটা হচ্ছে বলা বক্তব্যের মেইন উদ্দেশ্য। এবার আমার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টে আমি যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে এটাই, জ্যোতিষ বিচারে জ্যোতিষের ভিত্তি নির্ণয় করতে গেলে যে মেইন যেটা জিনিস, সেটা হচ্ছে 3-4টে জিনিস খুব ভাইটাল। প্রথম হচ্ছে রবি চন্দ্র লগ্ন। রবি থেকে বিচার করতে হবে, চন্দ্র থেকে বিচার করতে হবে, লগ্ন থেকে বিচার করতে হবে। দশমে কোন গ্রহ বসে আছে, দশম ঘর ফাঁকা কিনা, দশমে যে গ্রহটি বসে আছে নবাংশে তার অবস্থান কোথায়, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে একটা কনক্লুশনে আসা যায় যে আপনার চাকরি বা জব বা জীবিকা কোন লাইনে যাবে। ব্যাপারটা বোঝাতে পারছি আপনাদের? এটা কতটা গুরুত্বপূর্ণ। তার আগে কতগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে। সেই ব্যাপারগুলো আপনাদের সবচাইতে আগে জানা দরকার। জ্যোতিষের ভিত্তির ব্যাপারে সবার আগে রাশি, গ্রহ, নক্ষত্র এর কারকতা আপনাকে বিচার করতে হবে। রাশির কারকতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, নক্ষত্র অ্যান্ড গ্রহ প্রত্যেকটার আলাদা আলাদা কারকতা আপনাকে বিচার করলে আপনি সম্পূর্ণ একটা জায়গায় যেতে পারবেন। কি বলছে? যেমন রাশির কারকতা, দশম ভাবে ধরুন রবি অবস্থান করছে, সেই দশম ভাবটা আপনার পড়ে গেল মেষ রাশি, এবং এই দশমে রবি অবস্থান করছে ধরুন রবির নিজের নক্ষত্রে বসে আছে, কৃত্তিকা নক্ষত্রেই রবি বসে আছে। ঠিক আছে, রবি কৃত্তিকা নক্ষত্রে বসে আছে। রবির নক্ষত্রগুলো কে কে? 3, 12, 21, 3, 12, 21 এই 3টে নক্ষত্র হচ্ছে রবি। ধরুন রবি বসে আছে রবির নক্ষত্রে, কিন্তু কোন রাশিতে? মেষ রাশিতে বসে আছে। এই মেষ রাশিতে যখনই রবি বসে থাকবে, এই মেষ রাশির কারকতা কি? মেষ রাশির কারকতা হচ্ছে শাসন কার্য, উচ্চ পদ মর্যাদা বিশিষ্ট কোনো চাকরি, অ্যাডমিনিস্ট্রেটর, শাসনকর্তা, পিতার বিচার করা হয়, অর্থ বিচার করা হয়, মান বিচার করা হয়, যশ বিচার করা হয়, খ্যাতি বিচার করা হয়। এই সমস্ত বিচার করা হয় রবির
গ্রহের কারকতা। এই রবি যদি দেখছেন আপনি দশমে আছে এবং সে রবি নক্ষত্রে আছে, কৃত্তিকা নক্ষত্রে বসে আছে, কিন্তু সে মেষ রাশিতে বসে আছে। তার মানে জাতকটি কিন্তু একটু গোয়ার্তুমি টাইপের জাতক হবে, খামখেয়ালি টাইপের। মেষ রাশি হচ্ছে খামখেয়ালি ক্যাটাগরির লোক হবে, খামখেয়ালি, স্বাধীন চেতা, যেটা বলবে তো করবেই। ওকে কেউ যদি কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ ও কিন্তু শুনবে না। এটা হচ্ছে সবচাইতে বড়। এবার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে রাশির কারকতা, গ্রহের কারকতা, নক্ষত্রের কারকতা, এই তিনটে কারকতার বিচারের উপর জাতকের পেশা নির্ভর করতে হবে। এটা গেল এক। এবার 2 নম্বর যেটা পয়েন্ট আমি আপনাদের বলছি, রবি চন্দ্র লগ্ন আমি বললাম, এর মধ্যে কোন গ্রহটি বলবান? যে গ্রহটি বলবান রয়েছে সে দশমে অবস্থান করছেন কিনা, এবং সেই গ্রহ যার নবাংশে রয়েছে, সেই গ্রহ যার নবাংশে আছে, সেই নবাংশ পতির কারকতা অনুযায়ী জাতকের বৃদ্ধি হবে। দেখুন কত সুন্দর পয়েন্ট। যদি কেউ মিলিয়ে বিচার করতে পারে, 100-এ 100 মিলবে, যা বলবে তাই হবে। জ্যোতিষ হচ্ছে কোনো ভাওতাবাজি সাবজেক্ট নয়। জ্যোতিষ যদি সত্যিকারের কেউ পড়াশোনা করে মানুষের সেবায় নিয়োজিত হয়, সেক্ষেত্রে আপনার সমস্ত কার্য সফল হবে। কিন্তু আমরা সেটা করি না। আজকে আর আমি কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না, মানে এত ঘৃণা জন্মে গেছে। এই ফোনের পর ফোন আসে, ফোন করে কি হবে? আমাকে বলতে দিন আমি কি বলতে চাইছি। আমি কে? আমি তো চিটারও হতে পারি, আমি তো আর 10টা লোকের মধ্যে চিটার হতে পারি। তো সেটা আপনারা জানুন। আমি কি সত্যি জ্যোতিষ জানি, নাকি আমি চিটার, না আমি টাউটার, না আমি লোককে ঠকিয়ে পয়সা নিই? সেটা দেখুন। আমার জ্যোতিষের আমার প্রগাঢ়ত্ব কি আছে, জ্যোতিষ সম্বন্ধে আমার গাঢ়ত্ব কোথায়, জ্যোতিষ সম্বন্ধে আমি কি জানি। আমি তো আপনাদের মিথ্যা কথাও বলতে পারি, আমি 37 বছর প্র্যাকটিস করছি। এটা তো মিথ্যা কথা বলে আমি আপনাকে ভুল বুঝিয়ে আপনাকে স্টোন বিক্রি করতে পারি। আজকাল জ্যোতিষের কার্য হচ্ছে কি, জ্যোতিষের একটাই কাজ, চেম্বারে ঢোকাবে, পিছনে 2-3টি লোক থাকবে, নিচে নাম লিখবে, নাম লেখার পর চেম্বারে ঢুকিয়ে বলছে এই লাগবে, এই নেবেন। কোনো বিচার নেই, কোনো স্বার্থ। আপনি যে টেন্ডেন্সি নিয়ে গেছেন, আপনি যে কথা তার কাছে বলবেন, সেটা তারা কিছুই আপনাকে জানাবে না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আপনি এটা নিন, আপনি এই কবচটা নিন। ও কবচের মানেই জানে না কবচ কি জিনিস। আমি কারুর গালমন্দ করব না, আমি আজকে সাবজেক্ট নিয়েই বলবো। এবার আমি যেটা বলছি, রবি চন্দ্র লগ্ন এই তিনটির মধ্যে দশম প্রতি যে রবি চন্দ্র এবং লগ্ন এই তিনটির মধ্যে দশম প্রতি যে গ্রহ বেশি বলবান। রবি চন্দ্র লগ্নের মধ্যে দশমপতিকে, রবি থেকে বিচার করলে দশমপতিকে, চন্দ্র থেকে বিচার করলে দশমপতিকে, চন্দ্র থেকে বিচার করলে দশমপতিকে, এই তিনটা থেকে বিচার করে দশমপতিকে। এই দশমপতি কতটা বলবান, সেই দশমপতি নবাংশে কোথায় অবস্থান করছে, ভেরি ইম্পর্টেন্ট। নবাংশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রোল অফ গেটিং জব, সার্ভিস পাওয়ার ক্ষেত্রে নবাংশের ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি কারক চক্র বিচার করতে হবে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের কোন জ্যোতিষ করে? আমি এখানে কান মলা দিয়ে চলে যাব। আপনারা যদি একটা প্রমাণ দেখাতে পারেন, কোন জ্যোতিষ, একমাত্র বয়স্ক জ্যোতিষ বাদ দিয়ে, যারা জ্যোতিষটা জানে তাদের বাদ দিয়ে কেউ যদি করে, কোনো চেম্বারে যারা 15টা 20টা করে অ্যাস্ট্রোলজাররা চেম্বারে কাস্টমার দেখছে, তারা কেউ যদি আপনার কারক চক্র, নবাংশ চক্র, আপনার বৃত্তি নির্ণয় করতে আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি দাদা আমি কোন লাইনে আমার সার্ভিসে গেলে ভালো হবে, আপনি সেটার উত্তর দিতে, আপনি কোনো যদি সঠিক জ্যোতিষীর কাছে পান, আমি কান মুলে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এত বড় কথা বলে দিলাম। এত বড় কথা আমি স্টুডিওতে বসে 11 কোটি লোকের সামনে বলছি। সাপোজ আমি পশ্চিমবঙ্গের জনগণ দিয়েই বলছি, আমি অন্য প্রভিন্সে যাচ্ছি না। আই অ্যাম টকিং অ্যাবাউট অনলি ওয়েস্ট বেঙ্গল পিপল। ওয়েস্ট বেঙ্গলের এখন জনসংখ্যা প্রায়
মোরলেস 11 কোটি। এই 11 কোটির লোককে নিয়ে আমি বলছি। এবারে যেটা ঘটনা, রবি, চন্দ্র এবং লগ্ন থেকে দশম পতিগণ যে গ্রহের নবাংশে আছে, কি বললাম, রবি, চন্দ্র এবং লগ্ন থেকে দশম পতিগণ, মানে যারা দশম পতি হচ্ছেন, যে গ্রহটি দশম পতি হচ্ছেন, সেই গ্রহের নবাংশ থেকে, সেই গ্রহের নবাংশের দশা এবং অন্তর্দশা তে জাতকের কিন্তু চাকরি ক্ষেত্রে কর্মলাভ হবে এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে, চাকরি ক্ষেত্রে ট্রান্সফার হবে, যদি 5, 8, 12 সাথে কানেকশন না হয়। বোঝাতে পারছি? এইটা হচ্ছে মেইন পয়েন্টস। ইন জেনারেলি সাধারণভাবে কিন্তু দেখা হয় এই 3টে পয়েন্টের সাথেও রবি চন্দ্র লগ্ন বাদ দিয়েও যেটা মেইন জিনিস সেটা হচ্ছে 2, 7, 11 দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, যেখান থেকে আপনি ইনকাম করবেন। ইউ আর্ন মানি, ইউ আর্ন মোর অর মোর মানি। সেটা কোত্থেকে আসবে? দ্বিতীয় স্থান থেকে। এই দ্বিতীয় স্থান থেকে বোঝা যাবে তার অর্থ উপার্জনের ক্ষমতা কতটা সক্ষম। বোঝাতে পারলাম? 2 গেল। এবার সপ্তম থেকে আমি বিচার করব কি? সপ্তম থেকে আমি বিচার করব জাতকের কর্মের যে জায়গাটা, সপ্তম স্থান। অনেকে সপ্তম স্থান থেকে অনেক কিছু বিচার করে, কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জ্যোতিষী কিন্তু আপনাকে ষষ্ঠ ভাব বিচার বলবেন, 2, 6, 10, 11। কিন্তু কোনো ক্ষেত্রে সপ্তমকে বিচার করতেই হবে। সপ্তম বিচার মানেই হচ্ছে উচ্চ পদে আসীন। সপ্তম ভাবটা হচ্ছে উচ্চ পদে আসীন করে। এবার হচ্ছে 11, একাদশ মানে কি? আপনি কতটা সাকসেস পাবেন সেই চাকরিতে, আপনি যে চাকরির কথা বলা হচ্ছে সেই চাকরিতে আপনার কতটা প্রমোশন হতে পারে, আপনি কতটা সাকসেস পেতে পারেন, আপনার যে চাকরির পরিবেশটা, আপনার যে পরিবেশে চাকরি করবেন সেই পরিবেশটা আপনার পক্ষে কতটা অনুকূল, সেই চাকরির জায়গাটা আপনার ক্ষেত্রে কতটা অনুকূল হবে, সেটা হচ্ছে ভ্যারি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট রোল ভূমিকা করে। এই 2, 7, 11 হচ্ছে কেন্দ্র এবং কোণের অবস্থান। জ্যোতিষের প্রথম চ্যাপ্টারের ব্যাপার এটা, কিন্তু জ্যোতিষের প্রথম চ্যাপ্টার। এই প্রথম চ্যাপ্টার, এইগুলো তো হচ্ছে মেইনলিভাবে বিচার করতেই হবে। মেইনলিভাবে বিচার না করলে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। আজকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের চাকরির অবস্থা খুবই খারাপ। ভারতবর্ষ বলবো না, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই বললেই চলে। ম্যাক্সিমাম লোকই অন্য স্টেটে গিয়ে চাকরি করছে। যে কয়জন চাকরি করছে তারা হয়তো ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, কিন্তু প্রাইভেট কোম্পানিতেও তাদের অবস্থা ভালো না। কারণ প্রত্যেকটা কোম্পানি কি চায়? আমি সেই এমপ্লয়িটাকে খাটাবো কিন্তু পয়সা দিব কম। এটাই এদের হচ্ছে ন্যাক। এটা প্রত্যেকটা জায়গায় আছে। আপনাকে 1 লক্ষ টাকার কাজ করালে আপনাকে 10,000 টাকা বেতন দেবে, এটা হচ্ছে হিসাব। তার মধ্যেও কিছু চাকরি চলে যাচ্ছে। কেন? এই চাকরি চলে যাওয়ার কারণ কি? চাকরি যাতে আপনার কোনোদিন না যায়, আপনার সাথে যাতে বসের সুসম্পর্ক থাকে, তার জন্য জ্যোতিষ আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। আপনাকে আপনার বস সবসময় সুনজরে দেখবে। আপনার বসের সাথে কখনোই দুঃসম্পর্ক তৈরি হবে না। ইউ ক্যান কিপ গুড রিলেশন উইথ ইউর বস। দেখুন, বসকে আপনাকে সম্মান করতেই হবে। বসকে যদি আপনি সম্মান না করেন, সেক্ষেত্রে আপনি চাকরি ক্ষেত্রে টিকে থাকা চরম থেকে চরমতর কঠিন। সেই জন্য বসকে আপনি কি করে আপনার করায়ত্ত করবেন, কি করে আপনি তাকে বশে রাখবেন। বশ বলতে কোনো তন্ত্রের বশ নয়, বশীকরণ নয়। আপনার দেখুন, আত্মার সাথে আত্মার মিলনটাকেই বলা হয় বশ। আমি একটা লোককে চিনি না, জানি না, শুনি না, আমি একটা লোককে চিনি না, শুনি না, জানি না, তাকে আমি বশ করে নিতে পারবো? এটা হয় না, এটা মিথ্যা কথা। এটা যারা করছেন তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে পয়সা রোজগার করছেন। তো এটা হচ্ছে মেইন কথা। এবার হচ্ছে কিছু শুভ যোগ। এই কিছু শুভ যোগের উপরেও কিন্তু আপনার কর্মক্ষেত্রটা দাঁড়িয়ে থাকবে। শুভ যোগ কী কী হতে পারে?
অধিযোগ, অধিযোগ হতে পারে লগ্ন চন্দ্র থেকে। অধিযোগ কাকে পড়ে? লগ্ন এবং চন্দ্র থেকে 6, 7 এবং 8-এ যদি বৃহস্পতি, বুধ এবং শুক্র থাকে তখন তাকে বলা হয় অধিযোগ। অধিযোগ কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। তারপর হচ্ছে দুর্ধুরা যোগ, তারপর হচ্ছে সুনফা যোগ, তারপর হচ্ছে অনফা যোগ। এই সমস্ত সুনফা যোগ, অনফা যোগ, অধিযোগ, দুর্ধুরা যোগ এগুলো কিন্তু কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করে। এই 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 গুণগুলো, এই যোগগুলো যদি কোনো জাতকের ছকে দেখতে পাওয়া যায় তাকে অনেকটাই আশ্বস্ত করা যায় আপনি জীবনে কর্মক্ষেত্রে খুব ভালো জায়গায় আপনি যেতে পারবেন। এবার কি হচ্ছে, এছাড়াও কতগুলো গ্রহের কম্বিনেশন থাকে, কতগুলো গ্রহের সংস্থান থাকে। যেমন মঙ্গল এবং বুধ, মঙ্গল এবং বুধ যদি একত্রে থাকে সে শাসন কার্যে কিন্তু খুব ভালো হয়। কিন্তু মঙ্গল বুধের একত্র যোগ অশুভ যোগ বলে আমরা গণ্য করি। এই মঙ্গল বুধের কম্বিনেশনে কোনো জাতকের যদি জন্ম হয় সে কিন্তু মিথ্যাবাদী হবে, সে মিথ্যা কথা বলবে, সে মিথ্যার আশ্রয়ে সে জীবনযাপন করবে, সেটা অন্য কথা। কিন্তু মঙ্গল বুধ যদি কম্বিনেশন থাকে তো সেক্ষেত্রে শাসন কার্যটা সে ভালো করে। মঙ্গল এবং বুধ যদি খুব শুভ যোগ থাকে সেক্ষেত্রে জাতক ম্যাথমেটিক্সে খুব ভালো ব্যুৎপত্তি অর্জন করে, পিএইচডি লাভ করতে পারে ম্যাথমেটিক্সে সে খুব ভালো হবে। অঙ্কে সে বিশারদ হয়। বুধ এবং শুক্র যদি খুব ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে সে ইঞ্জিনিয়ারিং, ডক্টর এবং কেমিস্ট মানে রসায়ন বিভাগে সে পারদর্শী হতে পারে। বুধ এবং রবির কম্বিনেশনে একজন লয়ার তৈরি হয়, একজন ভালো প্লিডার তৈরি হয়, ভালো উকিল সাহেব তৈরি হয় বুধ এবং রবির কম্বিনেশনে। শুক্র এবং বুধের কম্বিনেশনে তৈরি হয় কন্ট্রাক্টর, ফটোগ্রাফার এবং ইঞ্জিনিয়ার। এইবার আমি আর একটু কথা বৃত্তি বিচারে আজকেই আমি শেষ করব, সেটা হচ্ছে দশম স্থানে আমি বলে দিয়েছি দশম স্থানে গ্রহ আছে কিনা, দশম স্থান গ্রহহীন কিনা, দশম স্থানে একাধিক গ্রহ আছে কিনা। এইবার সবচাইতে আরও একটি বড় কথা বলবো, ইনটিউশন পাওয়ার। যে কোনো জ্যোতিষের ইনটিউশন পাওয়ার ছাড়া শুধু টাউটারি চিটারি করে কোনো দিন জ্যোতিষে বড় হওয়া যায় না। সেটা তার ছকে আছে, সেটা আলাদা জিনিস। সে অবৈধভাবে পয়সা রোজগার করবে, এটা তার ছকে আছে, কিন্তু তার জেল যাত্রা অনিবার্য, জেলটাই তাকে যেতেই হবে। আমি আজকে মেট্রোতে আস্তে আস্তে দেখছি একটা চিটারের ছবি রাষ্ট্রপতির সাথে মাধুরী দীক্ষিতের সাথে অক্ষয় কুমারের সাথে একটা চিটারের ছবি দেখতে পেয়েছি। ওটা কি আপনি ভাবছেন রাষ্ট্রপতি ওকে ওইটা দিচ্ছে? এটা হয় কখনো? হ্যাঁ, একটা চিটার, তার ছবি ওইখানে। ওটা কি করছে? পয়সা দিয়ে কিনে এগুলো করছে। যাক, এগুলোকে আমি ঘৃণা করি, লজ্জা লাগে। আমার একই প্রফেশনে চুলগুলো এইরকম দেখতে একদম ক্রিমিনালের মতো। একটা জ্যোতিষকে দেখলে সাষ্টাঙ্গে লোক প্রণাম করবে, আর এখনকার জ্যোতিষ তান্ত্রিকদের দেখলে লোক কি করে, দূর হয়ে একদম পিছন ঘুরে পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। এইরকম এই হচ্ছে আজকালকার অবস্থা। তো যাই হোক, আমার বলা বক্তব্য শেষ। আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমি কখনোই আপনাদের একটা কথাই বলেছি, আমি আপনাদের ফোন নেবার জন্য ফোনে প্রোগ্রামে আপনাদের 2 মিনিটে 1 মিনিটে প্রতিকার বলার জন্য আমি কোনো প্রোগ্রাম করতে চ্যানেল ভিশনে আসিনি। আপনাদের দরকার নেই, আপনার কাছে আমার ভালো জ্যোতিষ হবার কোনো প্রয়োজন নেই। আপনারা যেখানে সেখানে যান, যা খুশি করুন, তাতে আমার দরকার নেই। আমার দরকার মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছানো। জ্যোতিষ কি করতে পারে, জ্যোতিষ কি, সেটা আমার জনসমক্ষে তুলে ধরাটাই হচ্ছে আমার একমাত্র সদ ইচ্ছা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। প্রতি শুক্রবার 12টা 25-এ আমার প্রোগ্রাম দেখবেন। জয় মা, জয় জয় তারা। আপনারা সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন।